সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ইশতেহারে নতুনত্ব আছে কি এই বিষয়ে নিয়ে কথা বলবো এবং এই কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। ডাক্তার জাহিদুর রহমান, স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি যে গতকাল জামায়াতে ইসলামের নির্বাচনী ইশতেহার যেটি আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশিত হয়েছে সেটি তারা প্রকাশ করেছে এবং তার আগে আমরা দেখতে পেয়েছি যে জোট সঙ্গী এনসিপি এবং খেলাফতে মজলিসের পক্ষ থেকেও তাদের ইশতেহার প্রকাশ করা হয়েছে। আগামীকাল শুক্রবার আমরা যতদূর জানি যে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। বিষয়বস্তু না জানলেও আমরা কিন্তু আগে থেকেই বেশ ধারণা করতে পেরেছি যে কোন দল কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে ২৬টি বিষয়কে জামায়াত ইসলামী তাদের যে নির্বাচনী ইশতেহার সেখানে প্রাধান্য দিয়েছে এবং ৩৬টি বিষয়কে এনসিপি প্রাধান্য দিয়ে তাদের নির্বাচনী ইশতেহার সেটি প্রকাশ করেছে। আমি আসলে নির্বাচন পর্যন্ত ইশতেহারে কি আছে বা ইশতেহার কতটুকু বাস্তবায়নযোগ্য সে বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে ১২ তারিখ পর্যন্ত যেতে আর তো প্রায় ৬-৭ দিন পরে জাতীয় সংসদ নির্বাচন, অনেক দিন পরে নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ নিয়ে অনেকে এখন পর্যন্ত আশঙ্কা প্রকাশ করছেন, সংশয় প্রকাশ করছেন। নির্বাচন পর্যন্ত যেতে ১২ তারিখ পর্যন্ত যেতে রাজনৈতিক দলগুলোর সামনে কি ধরনের চ্যালেঞ্জ আছে সেটি দিয়ে যদি শুরু করতে চাই ডাক্তার জাহিদুর রহমান। চ্যালেঞ্জ আসলে রাজনৈতিক দলের সামনে খুব বেশি তা না, চ্যালেঞ্জ আসলে মূলত সরকারের। আর রাজনৈতিক দলেরও চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে নিজেদেরকে সংযত রাখা, নিজেদেরকে যথেষ্ট রকম সহনশীল রাখা পরস্পরের প্রতি। মানে এই কথাটা বলতাম না যদি এই নির্বাচন না হতো। মানে টেকনিক্যালি ব্যাপারটা এরকম যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে পরস্পরের প্রতি সহনশীল থাকুক না থাকুক, তারা ধরলাম তারা মারামারি করতে চায়, তারা চায় যে কেন্দ্র দখল করে ফেলবো নির্বাচনে গেলে, তার আগে তারা একজনকে ক্যাম্পেইন করতে দিতে চায় না, এগুলো চায় তারা, ধরে নিলাম। তো এগুলোকে তো ঠেকানোর দায়িত্ব সরকারের, কারণ সরকারের পেইড রেসপন্সিবিলিটি, আমি এভাবে বলি। মানে সরকার খুব এটা এমনি নৈতিক কর্তব্য না, উনি টাকা নেন, সরকার টাকা নিয়ে কাজ করেন। আমরা একদম প্লেইনলি যদি দেখি, আমরা পুলিশ প্রশাসন এমনকি উপদেষ্টা পরিষদ, তারা ভালো টাকা বেতন পান, ফ্যাসিলিটি অনেক, বিরাট বাড়িতে থাকেন, গাড়ি আছে, সো আমরা সবকিছু দিচ্ছি কেন, উনি আমাকে সার্ভ করবেন। সুতরাং সরকারের সামনে মানে সরকারের দায়িত্বই হচ্ছে এই প্রবলেমগুলো হলেই বা হওয়ার আগেই স্টেপস নেওয়া। সো চ্যালেঞ্জ সরকারের দিক থেকে বেশি হওয়ার কথা। কিন্তু এবার দলগুলো, আপনি যেটা বলছেন উইচ ইজ রাইট, এবার দলগুলোর আসলে চ্যালেঞ্জ আছে। কারণ হলো এই প্রথমবারের মতো আমরা এত ভঙ্গুর নিরাপত্তা বাহিনী নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। সোফার এই যে মাঠে যে পরিস্থিতি হলো, সংঘাত অনেক বেশি হয়েছে তা না, আমি এভাবে বলার জন্য দুঃখিত, যে কোনো মৃত্যু আমরা খুব কাম্য করি না, কিন্তু যত যে মৃত্যুর সংখ্যা যায় একবার এখন পর্যন্ত, এটা দিয়ে কেউ বলবেন যে এটা দিয়ে আমি নির্বাচন মাপছি, এখন বাস্তবতা যদি বোঝা যেতে হয় তাহলে আমাদের মাপা উচিত। এবং এই ভঙ্গুর অবস্থার মধ্যে যদি চিন্তা করি, অনেক ভালো হয়েছে। এবং এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার পরিচয়ের কারণে তারা বুঝতে পেরেছে এবার যদি তারা সংঘাতে নেমে যায়, পুলিশ বাহিনী দিয়ে ঠেকানো খুব সোজা। একটা উদাহরণ দেই, একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ডাকসুর ভিপি সাদিক কায়েম স্পিচ দিচ্ছেন, ওখানে একজন নারী দাঁড়িয়ে আছেন, নারী পুলিশ তাকে কিছু একটা বলতে গেছেন, সেই নারী তাকে ঘুষি মারছেন, লাথি মারছেন, এবং সেই পুলিশ তাকে কোনো অ্যাকশন নিচ্ছে না। মানে পুলিশ বাহিনীর মনোবলের অবস্থা আমরা বুঝতে পারছি। তো এটা একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন কি অবস্থা। ওকে তো গ্রেফতার করা উচিত ছিল মুহূর্তের মধ্যেই, কিন্তু কিছুই হয়নি। তো যে কথাটা বলছিলাম, এরকম একটা পুলিশ বাহিনী নিয়ে আমরা যখন নির্বাচন করতে যাচ্ছি, তখন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কিন্তু যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে বলে, দুই পক্ষই বলছি আমি, দেখিয়েছে বলে মনে করি। সো চ্যালেঞ্জ শেষ পর্যন্ত এই ধৈর্য তারা ধরে রাখতে পারবেন কিনা, কারণ নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে, উভয় দলই জেতার কথা ভাবছে, জেতার ইলুশন তৈরি করছে। অ্যাটলিস্ট ধরুন জামাত এবার একটা ভালো নির্বাচন করব, আমি ভালো কিছু সিট পাবো, এটা ভাবতেই পারতো, কিন্তু সামহাউ তারা জনগণের ভোট আরো বাড়ানোর জন্য এই ইমেজ জনগণের সামনে দেওয়ার চেষ্টা করেছেন,
কর্মীদের সামনেও দেওয়ার চেষ্টা করেছেন আমরা কিন্তু ক্ষমতায়ও চলে যেতে পারি, ফলে টেনশন বাড়ার সম্ভাবনা আছে। ধৈর্য ধরে রাখতে পারবেন কিনা তারা, ধৈর্য ধরে রাখতে পারবেন কিনা, এবং আমরা আমাদের যদি মানে নির্বাচন নিয়ে বিশ্লেষণের জায়গাটা তৈরি হয়, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া কিংবা এই নির্বাচনটা হওয়া এটি আসলে গুরুত্বের একটা জায়গাতে তো আছে নাকি? মানে গণ অভ্যুত্থানের পরে নির্বাচনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এমন নয় কি? মানে নির্বাচনটা গণ অভ্যুত্থানের আপনি যা বলেছেন খুবই সঠিক, কিন্তু ফরএভার নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর কিছু এত গুরুত্বপূর্ণ না। মানে আমি এভাবে বলি সব সময় যে আমি কখন মানুষ হয়ে উঠি, আমরা আসলে পেটে যদি খাবার থাকে তখন আমরা মানুষ হয়ে উঠি। এর আগে দেখবেন আপনি আসলে 8-10টা অ্যানিম্যালের মতো, আমি খাবার খুঁজতে থাকবো, অ্যাট এনি কস্ট আমি খাবার চাইবো। আমার পেটটা যখন ভরে তখন না আমাদের অনেক চিন্তা আসে, লেখাপড়ার চিন্তা আসে, আমাদের কবিতা লেখার ইচ্ছা আসে, আমাদের গান গাইতে ইচ্ছে করে, আমাদের ছবি আঁকতে ইচ্ছা করে। সো এই যে কতগুলো জিনিস মানুষ করতে পারে অন্য কোনো প্রাণী পারে না, তার আগের একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনার পেট ভরা থাকতে হবে। আমি এই মেটাফরটা এভাবে দেই যে গণতন্ত্রেরও পেটের ক্ষুধা নিবৃত্তি হওয়া হচ্ছে ইলেকশন। যদি ইলেকশনটা ঠিকঠাক মতো হয় তাহলে বাকি সব কিছু দেখবেন আস্তে আস্তে আসবে। সুশাসনের আলাপ, মত প্রকাশের স্বাধীনতা, গরিবের জন্য সরকার কি করলো, চাকরির জন্য কি করলো, এই জন্য ফরএভার যতদিন পর্যন্ত পেট ভরা থাকবে, আমরা 5 বছর পর পর যদি আমরা এই নির্বাচনটা করতে পারি ঠিকঠাক মতো, সেটার গুরুত্ব সব সময়ের জন্য আছে। আর আপনি যেটা বললেন গণ অভ্যুত্থানের পরের নির্বাচনটার একটা আলাদা গুরুত্ব আছে, কারণ এই নির্বাচনটা যদি ভালো না হয়, বিবাদমান দলগুলো যদি নির্বাচন না মেনে নেয় নির্বাচনের পর, গণ অভ্যুত্থানের পরে কি হয় আমরা দেখেছি। তিউনিসিয়াতে সংঘাত করতে করতে দলগুলো শেষ পর্যন্ত এখন আরেকজন স্বৈরশাসকের উদ্ভব হয়েছে, আর মিশরে ফাইট করতে করতে দলগুলো নির্বাচনের পর একজন সামরিক শাসক চলে এসেছেন। তিউনিসিয়াতে কাইস সাইদ, এখানে সিসি। তো এই ঘটনা আছে। আর যদি সবচেয়ে খারাপ কিছু হয়, লিবিয়া নির্বাচন হলো, সংঘাত হতে হতে সিভিল ওয়ার হয়ে গেছে, গৃহযুদ্ধ হয়ে গেছে। সো গণ অভ্যুত্থানের পর অত্যন্ত ভালো মানের একটা নির্বাচন, যেটা সব পক্ষ গ্রহণ করবে, অন্য যে কোনো নির্বাচনের চাইতে খুবই গুরুত্বপূর্ণ। তবে আবার পরেও যদি আবার ঠিক আছে এটা ভালো হলো, পরেরটা খারাপ হবে, আবার আমরা হাসিনার দিকে চলে যাবে দেশ। সো নির্বাচন ফরএভার খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি, মানে যদি বলতে চাই, নির্বাচনে এবার দুটি একদম মোটা দাগে দুটি জোটকে আমরা এখন পর্যন্ত মাঠে দেখছি, নির্বাচনের মাঠে। একটা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং আরেকটি হচ্ছে আমাদের মানে আমরা যদি বলতে চাই জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট। একটা মানে বিরাট সময় ধরে আমরা দেখেছি যে জামাত এবং বিএনপি এক জোট সঙ্গী হয়ে তারা নির্বাচন করেছে, কিন্তু এবারের ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি তারা একে অন্যের মূল প্রতিদ্বন্দ্বী, মানে বন্ধুর জায়গা এখন তারা প্রতিদ্বন্দ্বিতে চলে এসেছে। এটিও তো মানে তাদের মানে দুটি দলের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করেছে, এমন নয় কি? মানে বিএনপিও তো এক ধরনের চ্যালেঞ্জে আছে, কারণ যেসব জায়গাগুলোতে জামাতের সাথে জোট সঙ্গী হয়ে তারা নির্বাচন করেছে বা ভোটের একটা সমীকরণ তো থেকেই গেল, এখন তো ভোট ভাগাভাগিরও একটা বিষয় চলে আসবে। এটা রিয়ালিটি, এটা হয় সারা পৃথিবীতেই হয়। এমনকি আওয়ামী লীগ থাকলেও আমরা ধরে নিলাম আওয়ামী লীগ আছে, কোনোদিন দেখা যেতেও পারতো যে জামায়াত ইসলামী আওয়ামী লীগের সাথে জোট করছে। সারা পৃথিবীতে নির্বাচনী রাজনীতিতে খুব কমনলি হয়। আমি একটা উদাহরণ দেই, ধরুন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একটা সময় বিজেপির খুবই শক্ত অ্যালাই ছিলেন, তিনি বিজেপির সাথে থেকে মন্ত্রীও হয়েছিলেন, বিজেপির ক্যাবিনেটে রেলমন্ত্রী ছিলেন। তো পরবর্তীতে তিনি এখন বিজেপির সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীদের একজন। বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির সাথে হাড্ডাহাড্ডি ফাইট করেন, লোকসভাতেও করেন, তাই না? সো এটা হয়। এখন একটু নতুন জায়গা, এখন একটু খটকা লাগে কেন, দুই দল পরস্পরের কে অভিযোগ করছে, একদল আরেক দলকে দুর্নীতির অভিযোগ করছে, একদল আরেক দলকে মুক্তিযুদ্ধের সময়কার অবস্থা এবং তাদের ধর্ম ব্যবসা নিয়ে প্রশ্ন করছে। তো তখন যেটা হয়, নাগরিকদের যাদের একটু বয়স হয়েছে, যারা ওই সময়গুলো দেখেছে, তারা চিন্তা করছে তাহলে তোমরা একসাথে কিভাবে রাজনীতি করেছিলে, তোমরা একসাথে কিভাবে সরকার গঠন করেছিলে, তোমরা কি এতদিন জানতে না যে সে দুর্নীতি করে, তোমরা কি এতদিন জানতে না সে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ছিল, সে ধর্মের কার্ড খেলে, ব্যবসা করে। কিন্তু ওই যে বললাম, গণতান্ত্রিক প্রসেসের সাথে আমরা যদি রেসপেক্ট রাখি, এগুলো গণতান্ত্রিক প্রসেসের অংশ। ভোট বানচালের কোনো আশঙ্কা কি আর আছে ডাক্তার জাহিদুর রহমান? চেষ্টা থাকতে পারে, কিন্তু কোনোভাবে ভোট বানচাল হবে বলে আমি বিশ্বাস করি না। কোনো না কোনো ফর্মে চেষ্টা থাকতে পারে, কারণ নির্বাচনটা বানচাল করা, এই সরকারকে এক্সটেন্ড করা অথবা এই জায়গায় অন্য কোনো সরকার আনা, কিন্তু দেশ গণতান্ত্রিক সরকার হবে সেটা থেকে দূরে সরিয়ে রাখার এনি ফর্ম অফ চেষ্টা আগে ছিল, চলেছে,
এখনো কেউ মরিয়া হয়ে কিছু করার চেষ্টা করবে না তা মনে করি না, কিন্তু আমি বিশ্বাস করি অত্যন্ত ভয়ঙ্কর কোনো কিছু যদি ঘটেও তারপরও নির্বাচন বানচাল হবে না। এবারে আমি একটু ইশতেহারের নতুনত্ব নিয়ে কথা বলতে চাই, যেটি আজকে টপিক রেখেছিলাম। আমরা জানি যে 26টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে জামায়াত ইসলামী, এবং তারা মুক্তিযুদ্ধের বিষয়টি আছে, তাদের নারী নেতৃত্বের বিষয় রয়েছে, মানে নারীদের যে অধিকার নিশ্চিত সেই বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন, পরিবেশ নিয়ে কথা বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে তাদের মন্তব্য রয়েছে। তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ, এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো যে তারা বলছেন যে জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন করা হবে। বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবাধিকার বাংলাদেশ গঠন করা হবে। যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন করা হবে। এটি আসলে প্রথম 5টি, যদি আমি অঙ্গীকারের জায়গাটা খুঁজি, সেই প্রথম 5টি বিষয় এখানে মূলত আছে। নারীদের নিয়ে কিন্তু জামায়াত ইসলামের যে অবস্থান, কিংবা তাদের যে মানে একেবারেই শূন্যের কোঠায় প্রার্থীর দেওয়ার যে বিষয়টি রয়েছে, এটি কিন্তু এখন পর্যন্ত আলোচনায় রয়েছে, সমালোচনায় রয়েছে, এবং সেই সাথে যুক্ত হয়েছে আমিরে জামাতের একটি মন্তব্য, যেটি তারা বলছিলেন যে হ্যাক হয়েছে তাদের অ্যাকাউন্ট। তো এই সমস্ত কিছু মিলে নারীদের আস্থার যে জায়গাটি, সেটি কি অর্জন করতে পারবে জামায়াত ইসলামী তার এই ইশতেহারের মাধ্যমে? আপনার কি মনে হয়? আমি দুটো জায়গা একটু অ্যাড্রেস করতে চাই, নারী এবং মুক্তিযুদ্ধ দুটোই করতে। যে নতুন কি বলছেন, মানে মুক্তিযুদ্ধ নিয়ে তারা যা বলেছেন এটা অভিনব, এটা অভিনব, সেটাই আসছে। আগে নারী নিয়ে বলি। যেটা হ্যাকড হয়েছে সেটা সরিয়ে রাখি, ঠিক আছে, ওনারা বলছেন, ওনাদের দাবি, আমি যদিও মনে করি না, কিন্তু আল জাজিরায় তো উনি অন রেকর্ড ইন্টারভিউ দিয়েছেন, সেটা হচ্ছে কোনো নারী কোনোদিন নারী মানে জামাতের আমির হতে পারবেন না। পরবর্তী 1-2 দিন পরে তাদের নারী যে সংগঠন আছে সেটার যিনি সাধারণ সম্পাদক, তিনি ক্লিয়ারলি বলেছেন আমরা জামাতের আমির নারীরা হতে পারবে না মেনে নিয়েই জামাত করতে এসেছি। এখন একটা নারীকে জামাত ইসলামী ভীষণ শ্রদ্ধা করবে, মাথায় তুলে রাখবে, বক্তৃতায় বলছেন মাঝে মাঝে, এসব নানান রেটরিক তারা ব্যবহার করছেন। এখানেও তারা বলছেন নারীর জন্য নানান রকম সম্মানের ব্যাপার তারা এনশিওর করবেন। নারীকে আপনি একটা দলের প্রধান হওয়ার যোগ্য মনেই করেন না, অথচ তারাই কিন্তু নারী নেতৃত্বের সরকারের মন্ত্রী ছিলেন, এবং তখনও ওই নারী ওই দলের প্রধান ছিলেন। আল জাজিরা বেশ, যিনি ইন্টারভিউয়ার ছিলেন, ফান করে বলেই ফেললেন যে আপনি এমন একটা দেশে বসে কথা বলছেন যেখানে গত 30 বছর 2জন নারী এই দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, নারী এদেশ শাসন করেছেন। তো যিনি মনে করেন একটা নারী মানুষ, উনি কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না, তাই না? পূর্ণাঙ্গ মানুষ হলে তো আপনি আমির হতেই পারতেন। যিনি মনে করেন, তিনি আবার বলছেন যে তিনি নারীর জন্য অনেক কিছু করবেন, অনেক রকম অধিকার দেবেন। এর মধ্যে আবারও ইনফ্যাক্ট এই 5 ঘন্টা কাজের কথা আনছেন। আমি মনে করি এটা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নারীকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য। ধরুন বলছেন 5 ঘন্টা কাজ করবেন, 3 ঘন্টা সরকার সাবসিডি দিবে। মানে সরকারের সাবসিডি সম্পর্কে কি নারীর কাজের টোটাল অ্যামাউন্ট এবং এটার ভ্যালু সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? এটা বলছেন আবার হেলথে 6-8% অফ জিডিপি দেবেন, মানে টাকার বস্তা নিয়ে সম্ভবত কেউ ওনাদের জন্য বসে আছে না, এটা এরকম হয় না। আপনি যখন এই কথাগুলো বলছেন, আপনি আদতে নারীদেরকে কাজ থেকে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা তৈরি করছেন। আপনি ঘরে থাকাকে অনেক বেশি এনকারেজ করছেন। ওই কিছুদিন আগে একটা পলিটিক্যাল স্পিচে উনি বলছিলেন ঘরে থাকা নারীদেরকে তারা আলাদাভাবে সম্মান জানাবেন। তার মানে এটা করো, আর 5 ঘন্টা কাজ করবেন, 3 ঘন্টা সরকার দেবে কি দেবে না এটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং সহজ উপায় হচ্ছে মেয়েদেরকে আর চাকরিতে নিয়োটিও না। মানে আমি ফিরবো ডাক্তার জাহিদুর রহমান, নিশ্চয়ই ইস্তেহারগুলো নিয়ে আমরা আলোচনা করব একটা বিরতির পরে। দেশ সম্প্রতিকে ফিরে আসছি, দর্শক থাকুন সাথে, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ইশতেহারে নতুনত্ব আছে কি, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। জামায়াত ইসলামের ইশতেহার ঘোষিত হয়েছে এবং সেই বিষয়টি নিয়ে কথা বলছেন ডাক্তার জাহিদুর রহমান। আমরা বিশ্লেষণে আছি। ডাক্তার জাহিদুর রহমান, আমি যদি বলি, মানে আমি যদি খুব ভুল না করি, তাহলে এই নির্বাচনকালীন সময়টি এবং তারও আগে যদি আমরা বিভিন্ন সময় জামায়াতকে বিশ্লেষণ করি বা জামায়াত নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে জামায়াতকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে
দুটি জায়গায়, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয়টি হচ্ছে নারী নীতি প্রসঙ্গে। নারী নীতি সম্পর্কে আমরা কথা বলেছি, মুক্তিযুদ্ধ নিয়ে যখন সেই মুহূর্তে আমরা দেখি যে আমিরে জামাত তিনি বলছেন যে আসলে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হবে, এমন একটি মন্তব্য করলেন। অনেকেই বলছেন যে জামায়াতে আমিরের এই মন্তব্যটি আসলে নতুন ধরনের একটা প্রশ্নের জন্ম দিয়েছে। জাহিদুর রহমান, আপনি একটু বিশ্লেষণ করতে চাইবেন কিনা? সবচেয়ে বড় নতুনত্ব আমি এটাই বলে মনে করি। মানে জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, এটা অপ্রকাশিত কবিতা, অদ্ভুত আধার এক। তো ওটা প্রথম দুটো লাইন এরকম, মানে অদ্ভুত, মানে ঠিক অক্ষরে অক্ষরে বলতে পারবো না এখনই। মানে অদ্ভুত একটা আধার পৃথিবীতে এসছে, যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে তারা। মানে জামাত ইসলামী আমাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এক্সাক্ট বাক্যটা এরকম, শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। তার মানে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস চলছে, এটা এক অর্থে ঠিক। এক অর্থে ঠিক কেন বলছি, আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছে, মুক্তিযুদ্ধের যে বয়ান আমাদের সামনে এনেছে, আমরা এটাকে দীর্ঘদিন ফাইট করেছি, আওয়ামী লীগের সময়ও ফাইট করেছি। মানে আওয়ামী লীগ যেটা চেষ্টা করেছে সেটা হলো মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল, মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষই মূলত অস্ত্র হাতে যুদ্ধ করেছে, এর একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। এটা দূরে থাকুক, আওয়ামী লীগ এটার জন্য অন্য সবাইকে তো বাতিল করেই, আওয়ামী লীগ তার দলকেও এখানে রাখেনি, এটাকে এক ব্যক্তির ইতিহাসে পরিণত করেছে। একটা উদাহরণ দিই, শেখ মুজিবুর রহমান যখন গ্রেফতার হয়ে পাকিস্তানে চলে গেলেন, পুরো যুদ্ধের সময়টা তো উনি ছিলেন না, এখানে একটা প্রবাসী সরকার হয়েছিল। এই প্রবাসী সরকারের মধ্যে যিনি তখন মানে প্রেসিডেন্ট ছিলেন তো শেখ মুজিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ। আমরা যদি ওই সময়কার ডকুমেন্ট এবং বই, মূলধারা ৭১-এর মতো বইটই পড়ি, তাহলে দেখব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়টাতে অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম বা এনাদেরও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মজার ব্যাপার হচ্ছে এই মানুষগুলোর ক্রেডিটও আওয়ামী লীগ দেয় না, অথচ এরা আওয়ামী লীগ থাকার জন্য জেলখানায় গুলিবিদ্ধ হয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের গুলি করে মেরে ফেলা হয়েছে। তারা যে বাংলাদেশ একটা আমাদের তো রিপাবলিক ডে থাকার কথা ছিল, এটা 10th এপ্রিল হতে পারে বা শপথ গ্রহণের দিন 17th এপ্রিল হতে পারে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু একটা রিপাবলিক ডে আছে। তো আমি দেখেছি তাজউদ্দিন সাহেবের সন্তান জনাব সোহেল তাজ প্রায় এই দাবিটা তোলেন, লজিকলি তোলেন, কিন্তু মুজিবকে একমাত্র করার জন্য দেখবেন তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলামরাও ইতিহাসে নাই। ওনারা তো বিএনপি করেন না, ওনারা তো অন্য কিছু করার প্রশ্নই আসেন না। সো এই ইতিহাসের বিরুদ্ধে আমরা আছি, কিন্তু আমরা জামাতের কাছ থেকে ইতিহাস শিখতে হবে। মানে এর চেয়ে নতুন কিছু হয় না, মানে আমাদেরকে শুনতে হলো বাংলাদেশের মাটিতে। এখন কেউ বলতে পারেন যে জামাতে ইসলামী কি একটা ভালো ইতিহাস লিখতে পারে না? মানে সবার আগে না তাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করতে হবে। কেউ কেউ বলেন যে তারা সরি বলেছেন, একেবারেই ভুল কথা। জামায়াতের আমির এই পুরো সময়ের মধ্যে খুব সিগনিফিক্যান্টলি মুক্তিযুদ্ধ প্রসঙ্গে দুটো কথা বলেছেন। একটা হচ্ছে এরকম ৭১ নিয়ে স্পেসিফিকলি, 1971-এ যদি জামায়াত ইসলামী অপরাধ করে থাকে এবং সেটা যদি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষমা চাইব। আচ্ছা, পরের দিকে এসে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে ৭১ নিয়ে তাদের কোনো অনুতাপ আছে কিনা, দুঃখ প্রকাশ করবেন কিনা, আমার কাছে এই জিনিসটাকে ডাইলিউট করার চেষ্টা করেছে। 1947 থেকে এখন পর্যন্ত আমরা যখন যেখানে যেখানে ভুল করেছি, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, আমরা সরি বলছি। মানে অবস্থান সম্পর্কে ধোঁয়াশাটা থেকে গেছে। এটা করার আগ পর্যন্ত আপনি এটা করবেন, তারপর আপনি মেইন স্ট্রিমে এসে এই আলাপগুলো করবেন, তাদের এইরকম হবে এবং তাদের হাতে লেখা ইতিহাস কি হবে? একটা আওয়ামী ইতিহাস হবে। আওয়ামী লীগ যেমন সব কিছু বাদ দিয়ে মুজিবকে একমাত্র করে বসেছে, তারা এবার পাল্টা করবে। এখন এটা একটা নমুনা আমরা পাইও। আমাদের নিশ্চয়ই মনে আছে 5 আগস্টের পরে ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনে একজন রাইটারের একটা লেখা ছিল, তারা পরে বলছেন এটা তো রাইটারের অপিনিয়ন, আমরা তো করতে পারি না, কিন্তু লেখাটা পাবলিশড হয়েছে। 71 সালে নাকি অনেক মুসলিম বিভ্রান্ত হয়ে মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। সো জামাতের ইতিহাসে একটা নমুনা আমরা আসলে দেখি। সো ওনারা এসে এগুলো বলবেন, ওনারা এসে বলবেন ভারত এখানে ষড়যন্ত্র করেছে, ওনারা এসে হয়তো বলবেন এখানে ইয়াহিয়া অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন, দেশটাকে উনি পাকিস্তানকে একত্র রাখতে চেয়েছেন, রক্ষা করতে চেয়েছেন। উনি হয়তো বলবেন জুলফিকার আলী ভুট্টোরা সব ঠিক ছিল, উনি হয়তো তাদের নেতা জামায়াতের আমির ছিলেন ওই সময়, গোলাম আজমের সাফাই গাইবেন, এমনকি যুদ্ধের পর গোলাম আজম 2 পাকিস্তানকে এক করে কনফেডারেশন করা যায় কিনা সেই চেষ্টা করেছেন। তাদের ইতিহাস হয়তো এগুলো থাকবে। সরি, আমরা কি শুনতে যাচ্ছি আসলে ডক্টর জাহিদুর রহমান, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে এসে নিশ্চয়ই আপনার কাছে জানবো। দর্শক, আরেকটা বিরতি নিয়ে দেশ সম্প্রতিকে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ইশতেহার নিয়ে কথা বলছিলাম আমরা, জামাতের নির্বাচনী ইশতেহার নিয়ে। আজকে আলোচনা করছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আমি আলোচনায় ফিরতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, 12 নম্বর একটি ক্লজ আছে এবং সেখানে বলা হচ্ছে জামাতের ইশতেহারে, সেটি জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। জামাতের পক্ষ থেকে প্রায়ই বলা হয় যে মুক্তিযোদ্ধা এবং এখন যে জোটটি হয়েছে সে প্রসঙ্গে জুলাই যোদ্ধা এবং জামায়াত ইসলামী তারা নিজেরাই একটি ধর্মীয় রাজনীতি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। অর্থাৎ এখানে তিনটি চেতনা মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনটি চেতনা যে দলটিতে মিলেছে, জামাতের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা একটি প্রশ্ন করেন, তাদের প্রশ্নটি আমি আপনাকে করতে চাই। তারা বলছেন যে তিনটি চেতনা নিয়ে যে রাজনৈতিক দলটি এখন জোটবদ্ধ হয়েছে, ভোটের মাঠে তাদের হারানো এতটা বা পরাজিত করা এতটা সহজ হবে না অন্য কোনো দলের পক্ষে। জাহিদুর রহমান, আমি আবার যদি এরকম বলি যে এতগুলো একসাথে খিচুড়ি বানিয়ে ফেলাই জামাতকে পরাজিত করবে, মানে আপনার ইচ্ছে হলো তাই সবকিছু বলতে থাকলেন। একটা উদাহরণ দিই, জামাত একই সাথে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আবার জামাত একই সাথে একটা ধর্মকে গুরুত্ব না দিয়ে একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, কল্যাণ রাষ্ট্র তৈরি করার রাজনৈতিক দল। দেখবেন জামাতের মধ্য থেকে নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা, এমনকি কিছু কিছু উঁচু পর্যায়ের নেতারা যে ইসলামী শাসন কায়েম হবে, শরিয়া কায়েম হবে বলে বলছেন তাদের জায়গা থেকে, কারণ এটার একটা ভোট আছে। আবার যেখানে এটার ভোট নেই, শহুরে এলাকাতে আপনি আমিরকে দেখবেন সরাসরি উনি বলছেন না যে আমরা শরিয়া কায়েম করব না, উনি করবো নার মধ্যে আছে, করবো বলছেন না। আমিরের মুখে এটা শোনেন নাই। আমি এখানে আসলে এই জিনিসটা, এই অভিজ্ঞতাটা আমি শেয়ার না করে পারি না, কারণ এটা চ্যানেলে হয়েছে। জামাতের একজন এমপি ক্যান্ডিডেট যিনি ইলেকশন করছে, আমিও এলাকায় থাকি, ওনার পোস্টার দেখলে, আমি যখনই ওনার পোস্টার তো এখন বড় বড় ব্যানারের মতো আছে, সেইটা দেখি আমি, তখন আমার খুবই ওই কথাটা মনে হয়। মানে উনিও বলছেন ইসলামী শাসন কায়েম হবে, উনি বলছেন তখন মেয়েরা মেয়েদের সামনে নাচবে। ওনারই একজন এমপি ক্যান্ডিডেট এটা বলছে। দেখুন, এটা বলছেন, আমির এটা বলছেন না। বরং আমির ওই যে খ্রিস্টান সম্প্রদায়ের একটা প্রতিনিধি দল তার সাথে দেখা করতে গেল, তখন উনি তাদেরকে বলছেন, ওনারা বেরিয়ে বলছেন, আমরা আমিরের মুখে শুনিনি, বেরিয়ে বলছেন জামাত ইসলামী মানে শরিয়া কায়েম করবে না, এটা তাদেরকে বলে দিয়েছে। তাহলে করবে না, করবে যেখানে যেটা দরকার। আমি সেই জায়গায় আসছি, এতে প্রবলেম আছে। আপনি মনে করছেন যে যার ইসলামী শরিয়া চায় তাকেও আমি শান্তি দিলাম, যে ইসলামী শাসন কায়েম করতে চায়, আবার যে চায় না তাকেও রাখলাম, বিদেশিরা এটা নিয়ে স্ট্রেসড হবে তাই আমি এদিকেও খুশি রাখলাম। সব যখন করেন, ঠিক একই রকম ব্যাপার এখন এখানে দাঁড়িয়েছে। আপনি নারীর জন্য এটা 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 করবেন, ওই যে বললাম একটু আগে, আপনি নারীকে তো আসলে পুরুষের সমান মানুষ হিসেবেই মনে করেন না, তাই না? যখন সবকিছু বলতে থাকেন, সব চেতনা আনতে থাকেন, তখন প্রবলেম দাঁড়িয়ে যায়। মানুষ না এটা ধরে ফেলে, মানুষকে বোকা মনে করা ঠিক না। কিন্তু জামাত তো আসলে সাম্প্রদায়িক দল নয়, সেটি প্রমাণ কি করার জন্য যথেষ্ট নয় যে তারা হিন্দু ধর্মের একজন প্রার্থী দিলেন? না, একেবারেই না। কারণ হিন্দু ধর্মের এমপি হবে কিন্তু জামাতের সদস্য হতে পারবে না। জামাতের সদস্য হওয়ার, রুকন হওয়ার, ওনারা পারবেন, ওনাদের জন্য একরকম নিয়ম করেছে সহযোগী সদস্য। তাই ফান করে বলে আমরা ছোটবেলা খেলায়, আপনারাও খেললে এটা করতেন হয়তো, ওকে নিতে চাইছিলেন কিন্তু একটা বাচ্চা কান্নাকাটি করছে, ওকে নিতে হবে, তখন আমরা দুধ ভাত বলে একটা বস্তু ছিল, ওকে নিতাম এবং ওকে আমরা গুরুত্ব দিতাম না। সো জামাতের সহযোগী সদস্য আছে, তারা অমুসলিম হলেও হতে পারে, তাদেরকে দিয়ে কোনো লাভ নেই। তারা আমির নির্বাচন করতে পারবে না, কর্ম পরিষদের কিছু করতে পারবে না, ওটা করে রুকনরা। রুকন হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে তাকে মুসলিম এবং তাদের ক্রাইটেরিয়া মতো প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। বাস্তবে তারা প্র্যাকটিসিং কিনা যে ডিফারেন্ট ডিবেট। তো হিন্দুকে আপনি একজন করেছেন, নমিনেশন দিচ্ছেন, কিন্তু হিন্দুকেও আপনি মানুষ মনে করছেন না আপনার কাছাকাছি পর্যায়ের। এটা আমাদের কনস্টিটিউশনের সাথে সিরিয়াসলি কনফ্লিক্ট করে। এবং জন্য আমি এই কথাটা বলতে চাই যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে নমিনেশন দিয়ে হিন্দু ভোটারদেরকে কিছুটা খুশি করতে চান, অথবা আপনি দেখাতে চান যে আমরা ধর্মভিত্তিক দল না, এর মাধ্যমে রাদার জামাত সম্পর্কে যে কথাটা বলা, জামাত থেকে মোনাফেকি বেরিয়ে গেছে। আমি আরো উদাহরণ দিই, আপনি অবাক হবেন, দর্শকরা অবাক হবেন নিশ্চয়, অনেকেই আপনি নিশ্চয়ই জানেন। জামাতের আমির বলছেন নারীরা আমির হতে পারবেন না। আমির হওয়ার ক্রাইটেরিয়া পড়ুন, ওখানে কোথাও এটা লেখা নেই। তার নারী নেত্রীরাও বলছেন আমরা এটা মেনে নিয়ে রাজনীতি করতে এসেছি। তাহলে তো আমির হওয়ার যে যোগ্যতা তাদের কনস্টিটিউশন আছে, ওটার 1 নম্বর পয়েন্ট হওয়া উচিত ছিল তাকে অবশ্যই পুরুষ হতে হবে। তার মানে খেয়াল করুন, উনি যেখানে যেটা প্রয়োজন এক ধরনের গোজামিল দিয়ে, এই গোজামিলটা কেন ওনারা মনে করছেন, সর্বশেষ প্রশ্ন করি যে এই গোজামিল মনে করছেন এটা দিয়ে তারা ভোটে জিতবে। ধরুন
যিনি চান ইসলামী শাসন তার কাছে ওটা পৌঁছে দিলাম, উনি এটা শুনে ভোট দিয়ে দেবেন। উনি আশা করেন যে ওনার কাছে ওইটা ঢুকবে না যে শরিয়া কায়েম করবেন, এটা উনি ঘোষণা করছেন কারো কাছে। উনি মনে করছেন নারীর জন্য আমরা এটা করব ওটা করব, এতে হয়ে যাবে। আবার ওইদিকে যে নারীর ক্ষেত্রেই তাদের অবস্থান কি এটা টের পাবে না। আবার একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে দিয়ে চেষ্টা করছি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিতে শুরু করুক, ওনারা মনে করছেন এতে খুশি হয়ে যাব। কিন্তু এই যে আমরা এইগুলো যে এখন মানুষের সামনে আনছি, মানুষ তো বুঝতে পারছেন, ওনারা মনে করছেন আওয়ামী লীগের লোকজন যাদের বিরুদ্ধে মামলা টামলা হয়েছে আমরা করি না, তাদেরকে রক্ষা করছি, এতে আওয়ামী লীগের ভোট পাবো। কিন্তু আমরা তো জানি আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পেছনে মাঠে অত্যন্ত অ্যাক্টিভলি জামাত ছিল। জামাতের এই সকল কৌশল কি জামাতকে জনপ্রিয় করতে কতটুকু সাহায্য করছে? আমি মনে করি জামাত এগুলো করার মাধ্যমে শর্ট টার্মে সম্ভবত কিছু বেনিফিট পাবে। জামাত যে এবার কিছু বেশি সিট পেতে পারে, কিছু বেশি ভোট পেতে পারে, এটা এই কারণে হয়তোবা। কিন্তু একটা রাজনীতি না বহু বছরের খেলা। আস্তে আস্তে জামাতের সাথে কিন্তু মোনাফেক শব্দটা, মানে মোনাফেক ইসলামে, ওনারা যেহেতু ইসলামী রাজনীতি করেন, আমি আপনাকে দেখলে, আপনাকে দিকে তাকালে আমি বুঝতে পারবো আপনি কে। আপনি আইদার ইসলামী মূল্যবোধকে এভাবে করতে চান, অথবা আপনি ইসলামী মূল্যবোধ রাখবেন কিন্তু আপনি মূলত গণতান্ত্রিক, যে উদার গণতান্ত্রিক পথে চলবে, দুটোর একটা। কিন্তু আপনি যখন সব করতে যান তখন না মানুষের কাছে পরিচয়ের যে ডিসগাইজ তৈরি হয়, এই মুনাফেক ইমেজ নিয়ে জামাত সম্পর্কে এটা এখন প্রায় বসে গেছে, তাদের জন্য ভবিষ্যতে রাজনীতি করা খুব কঠিন হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। আমরা নিশ্চয়ই 12 তারিখ পর্যন্ত আসলে ব্যালটের যে উত্তরটি সেটি জানার জন্য অপেক্ষা করতে থাকবো, এবং আগামীকাল তো আরো একটি রাজনৈতিক দলের ইশতেহার প্রকাশ হবে, নিশ্চয়ই আমরা সেটি নিয়েও কথা বলবো। ধন্যবাদ আপনাকে আজকের মতো। আর দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিতদের সম্প্রতিকে, আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি।